হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে বেশ একটা ভালো দিন। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা তোমাদের রেজাল্টগুলো পেয়েও গেছো। আশা করি তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই আশানুরূপ হয়েছে, কিন্তু তারপরেও অনেকের মনে অনেকটা থাকে, স্যার আমার তো টেস্টে একটু ভালো হয়েছিল, এবার একটু খারাপ হয়েছে, কিংবা সত্যিই স্যার আমি একটু খেটেছিলাম, রেজাল্টটা সেই আশানুরূপ হয়নি। তাহলে এখন আমি কি করব? জাস্ট তোমাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা আশা করি দেখে যাবে, তোমরা স্কিপ করবে না, তাহলেই তোমরা বুঝতে পারবে এখন তোমাদের করণীয়টা কি। কারণ আমি সবসময় তোমাদের সাথেই আছি এবং তোমাদের যাতে কোনো অসুবিধার না সৃষ্টি হয় বা তোমরা সমস্ত বিষয়টা নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে গিয়ে সমস্ত কাজ করতে পারো, সেই জন্যই আজকে তোমাদের সামনে আমার আজকে আসা। কারণ আমি বলেছিলাম যদিও 7 ডেজ রুটিনটা দিব, 7 ডেজ রুটিনটা আজকে না করে আজকে এটা নিয়ে আসার পেছনে কারণ, যেহেতু মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তাই মাধ্যমিকের ওই ছেলেদের কথাটা ভেবেই আজকে আমি এই স্পেশাল এপিসোডটা নিয়ে আসছি তোমাদের সামনে। যাই হোক, দেখো, যার যেরকমই রেজাল্ট হোক না কেন, আশাহত হয়েও না। প্রথম কথা বলছি, আশাহত হয়েও না। কারণ আশাহত যদি একবার হয়ে যাও, তাহলে পারে কিন্তু তোমাদের পরবর্তী জীবনটা খুব সুখকর হবে না। তাই হতে পারে খারাপ, কোনো বিশেষ কারণে কোনো রকম কিছু করে একাটুক খারাপ কারো হতেই পারে। সুতরাং সেখান থেকে একদম পুরোপুরি মোড় ঘুরে নেওয়ার মতো কোনো অবস্থা ধরে নেওয়া হয়নি। এটা তোমরা জীবনের প্রথম একটা বড় পরীক্ষা দিলে, এর পরবর্তীতে তোমাদের পর পর পরীক্ষাগুলো চলতে থাকবে। এবং জেনে থাকো, এইবার তোমরা যে পর্যায়ে মানে পদার্পণ করলে জাস্ট মাধ্যমিক দেওয়ার পরেই, সেটা হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট। কেন ক্রুশিয়াল মোমেন্ট? কারণ এই 2 বছর, অর্থাৎ 11 এবং 12, এই দু বছর তোমাদের পড়তে হবে এবং 4 বার পরীক্ষা দিতে হবে, যেটা তোমরা কোনোবারই দাওনি। 4 বারই ফাইনাল পরীক্ষা, 4টা সেমিস্টারে তোমাদের দিতে হচ্ছে, প্রতি 6 মাস পর তোমাদের দিতে হচ্ছে। যেটা ক্লাস 9 এবং 10 এ তোমরা কি করেছিলে, মানে 3টে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু ফাইনাল পরীক্ষাটাকেই ফাইনাল মনে করে দিয়েছিলে। মাধ্যমিকেও হয়তো কিছুটা একটু গাছাড়া হয়ে ফাইনালটাকে ফাইনাল, মাধ্যমিকটাকে মাধ্যমিক ভেবে দিয়েছিলে, কিন্তু এইবার তোমাদের 4টা সেমিস্টারে পরীক্ষা হবে। তাই বি কেয়ারফুল। প্রথম থেকেই তোমরা তোমাদের প্রতিজ্ঞাটা নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করে নাও যে এইবার হয়নি যখন, এইবার আমরা করবই। হয়তো এবার নয়তো নেবার, এবং এইবার যেটা করবে তার পরবর্তীতে কিন্তু তোমাদের জীবনের মোড় নানা দিকে ঘুরতে পারে। ধরে নাও, কেউ হয়তো ল পড়বে, এরপরে ল পড়তে চলে যাবে। কেউ হয়তো ডাক্তারি পড়বে, এরপরে ডাক্তারি পড়তে চলে যাবে। কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, এরপরে ইঞ্জিনিয়ার পড়তে চলে যাবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়তে গেলে যদিও মাধ্যমিকের পরে এখনই তোমরা চান্স নিতে পারো, যদি কেউ যেতে চাও এখনো তোমরা চান্স নিতে পারো। যাই হোক, তোমরা তোমাদের এইবার আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, তোমরা এইবার যে সাবজেক্টে ভর্তি হবে, এতদিন তোমাদেরকে তোমাদের অনিচ্ছাকৃতভাবে তোমাদের উপর কতগুলো সাবজেক্ট চাপানো হতো। অনিচ্ছাকৃত কেন বললাম? কারণটা হচ্ছে তোমাদের ভালো লাগে না ইতিহাস পড়তে, ভালো লাগে না বিজ্ঞান করতে, কিন্তু তারপরে ইতিহাস বিজ্ঞান তোমাদের করতে হচ্ছে। এইবার তোমাদের সেই বিষয়টা আর অতটা থাকছে না, থাকছে কিছুটা, যেমন কম্পালসারি হিসেবে বাংলা ইংরেজি থাকছে। তারপরে তুমি তোমার পছন্দ মতো 3টে সাবজেক্টকে বেছে নিতে পারো, যেটা তোমার জীবনের শ্রেষ্ঠ সাবজেক্টের মধ্যে অন্যতম হতে পারে। সেই সাবজেক্টগুলো নিয়েই তোমরা এবার পড়াশোনা শুরু করবে। তাই প্রথম দিন থেকেই তোমরা পড়াটা শুরু করবে। আশা করি যারা বিজ্ঞান নিয়ে পড়া শুরু করেছো তারা অনেকেই পড়া শুরু করেছো, যারা আর্টস নিয়ে পড়ছো তারাও পড়া শুরু করে দিয়েছো। সুতরাং তোমাদের র্যান্ডমলি পড়ার কোনো বিকল্প নেই, যেটা আমি বারবারই বলে আসি, পড়ার কোনো বিকল্প নেই। তবু আজকে এই এপিসোডটা করতে আসে একজনের একটা কমেন্টসটা আমাকে খুব লেগেছে, সেইটাই আমি একটু ছোট্ট করে বলে তারপরে আমি এপিসোডের মূল কথাটাই চলে আসছি। দেখো, একজন আমাকে কমেন্ট করেছেন যে স্যার আপনি খেলাধুলা করতে মানা করেন কেন? দেখো, আমি মানা করি না। কেন মানা করছি সেটা বলছি। আমি আউটডোর গেমস গুলোকে বন্ধ করতে বলছি, যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে। কারণ তোমাদের সামনে আর মাত্র 8টা মাস আছে। ধরে নাও, আউটডোর গেমস বলতে আমি যেগুলো বোঝাচ্ছি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাডুডু খেলা, এই খেলাগুলো এত স্পিডি হয় যে খেলতে গিয়ে কখন পা ভেঙে গেল, কখন হাত ভেঙে গেল, আমরা ঠিক নিজেরাও খেয়াল খুশিতে থাকি না। তাই এগুলোতে রিস্কটা বেশি। যে খেলাতে রিস্ক কম, দাবা খেলা, ক্যারাম খেলা, এই টাইপের যে খেলাগুলো আছে, সেই খেলাগুলো যদি ইনডোর গেমস গুলো করো যেটাতে রিস্ক নেই অথচ খেলা হচ্ছে, তাহলে পারে তোমাদের খেলার যে ব্যাপারটা সেটা অনেকটাই প্রশমিত হয়। আবার
তোমাদের রিস্কটাও কম থেকে থাকে। সেই জন্য এই রিস্কটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ হাত ভেঙে গেল, তুমি 6 মাস পড়তে পারলে না, তুমি বসে থাকলে, লিখতে পারলে না, অর্থাৎ তোমার পরীক্ষাটা খারাপ হবে। যা সেই জন্যই কিন্তু আমার কথাটা বলা। এর মধ্যে অন্য কোনো ইন্টেনশন আমার নেই। খেলার প্রতি যে আমার মনোভাব খুব খারাপ সেটাও নয়, কারণ আমিও আমার জীবনে প্রচন্ড পরিমাণে খেলতাম। যাই হোক, এখন যেহেতু কম্পিটিশনটা আমাদের পিরিয়ড থেকে এই পিরিয়ডে অনেক গুণ বেড়ে গেছে, সেই জন্য আমি বলছি এই 10 লাখ ছেলের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, তাই তোমাকে মেনে নিতে হবে যে কিছু কিছু জিনিস তোমাকে ত্যাগ করতে হবে, তাই এই বিষয়টা আমার বলা। যাই হোক, এইবার আমরা আসছি। দেখো, তোমাদের রেজাল্টটা অনেকটাই হয়তো কারো কারো আশানুরূপ হয়নি। স্যার, আমার তো টেস্টে এতটা পেয়েছিলাম, তার থেকে 20 মার্ক মতো কমে গেল বা 10 মার্ক কমে গেল। কেউ বলছে আমি 100 মার্ক কমে গেল। তাহলে পরে কি করতে চাই? বলছে আমার আনএক্সপেক্টেড রেজাল্ট আসছে ইংরেজিতে, আমার আনএক্সপেক্টেড রেজাল্ট এসছে অঙ্কে, আমি এর থেকে বেশি পাবোই। তোমার যদি এই কনফিডেন্স থাকে, তাহলে তুমি এবার কি করতে পারো? এখনো তোমার হাতে যথেষ্ট সময় আছে এবং তুমি অনেক কিছু করতে পারো। কি করতে পারো? তোমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে পিপিএস। এবার হট করে তোমার মনে হলো, স্যার এই দুটো জিনিস খায় না, মাথায় দেয়, আমি তো জানি না এটা কি করে। অর্থাৎ পিপিআরটা কি, পিপিএসটা কি, তো এটা নিয়ে আজকে ডিটেলসে বলা। তবুও একটা কথা আমি বলে দিচ্ছি, দেখো তোমরা পিপিআর করো আর পিপিএস করো, যেটাই করো না কারণ এটা করার আগে তোমরা আগে কনফার্ম হয়ে নাও তোমার পরীক্ষাটা কি রকম হয়েছে। তুমি নিজের সাথে নিজেকে তুমি খুব ভালোভাবে চেনো। তুমি কোশ্চেনগুলো নিয়ে আবার বসো। স্কুলে অনেক সময় বেশি নাম্বার পাওয়া যায়, কোনো ছাত্রের সাথে কোনো টিচারের ভালো সম্পর্ক থাকলে পারে অনেক সময় 100তে 100 দিয়ে রেখে দেয়। এবং টিচাররা অনেক সময় কোনো কোনো সাবজেক্টে, আমি যদি একটু খারাপও পরীক্ষা দিই, তারা কি করেন যে আমি যদি বেশি নাম্বার দিই তাহলে এই খাতাটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হবে না, ঝামেলা এড়ানোর জন্য তারা অনেক সময় বেশি নাম্বার দিয়েও ফেলে দেয়। যাই হোক, সেইটা যদি না দিয়ে থাকে খুব ভালো, তোমাদের স্কুলে হয়তো দেয়নি, সঠিকভাবেই খাতা দেখেছে, তোমার যদি সেইভাবেই খাতা দেখে থাকে এবং তোমার সেই নাম্বারের সাথে এটা যদি ডিফার করে, যাই হোক, তোমার কাছে যদি সেটা ডিফার করে তাহলে তুমি পিপিআর বা পিপিএস এ যেতে পারো। এবার প্রথমেই আমি বলছি পিপিএসটা কি। পিপিএস কথাটা, পুরো কথাটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। স্ক্রুটিনি করবে তোমার খাতাটাকে, তুমি স্ক্রুটিনি করবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছে, আমি স্ক্রুটিনি করতে চাই। এবার জানো স্ক্রুটিনি করলে কি হয়, স্ক্রুটিনিটা কি। ধরে নাও তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এবার মাধ্যমিক পরীক্ষাতে তুমি হয়তো ইংরেজিতে তুমি কম নাম্বার পেয়েছো। কত পেয়েছো? তুমি হয়তো 70 পেয়েছো, তোমার পাওয়ার কথা ছিল 90, তুমি 70 পেয়ে গেছো। তাহলে 20টা মার্কস তোমার কমে গেছে। এই 20টা মার্কস পেলে তোমার অনেক কিছু জীবনে পরিবর্তন হয়ে যাচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? তুমি হয়তো র্যাঙ্কের মধ্যে চলে আসছো, বা তুমি হয়তো স্টারের পিছনে আছো, স্টারটা পেয়ে যাচ্ছ। তাহলে কি হতে পারে? স্ক্রুটিনি জিনিসটা কি সেটা আগে জেনে নাও। দেখো, স্ক্রুটিনি হচ্ছে, ধরে নাও তুমি মাধ্যমিকে যে খাতাটা ছিল তোমার 1 থেকে 10 পর্যন্ত 10টা কোশ্চিন ছিল। 1 নাম্বার কোশ্চিনে হয়তো 1-এর এ বি সি ডি করে হয়তো 10টা কোশ্চিন ছিল। থাক, তুমি সেখানটায় যা করেছো, 1 নাম্বার কোশ্চিনে তুমি উত্তর করেছো 5টা, তোমার 3টে রাইট হয়েছে, অর্থাৎ তুমি 3 পেয়েছো। 2 নাম্বার কোশ্চিনে তুমি উত্তর করেছো 7টা, তুমি ওখানে 6 মার্কস পেয়েছো। 3 নাম্বার কোশ্চিনে তুমি একটাই কোশ্চিন ছিল, একটাই উত্তর করেছো, তুমি হয়তো 2 মার্ক পেয়েছো। এইরকম করে তোমার হয়তো 8 নাম্বার কোশ্চিনে, বাদ বাকিগুলো করোনি, 8 নাম্বার কোশ্চিনে একটাই কোশ্চিন ছিল, তুমি ওখানে 6 মার্কস পেয়েছো। তো এই মার্কস গুলো তোমরা দেখেছো, তোমরা মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছো তারা হয়তো দেখেছো তোমাদের খাতার মধ্যে কি করা থাকে। খাতার মধ্যে এইরকম একটা, খাতার একদম প্রথম পাতায় এইরকম একটা ঘর করা আছে। এই ঘরটার মধ্যে তোমরা হয়তো ভালো করে লক্ষ্য দেখোনি, এখানটায় এরকম ঘর খোপ করা ছিল। খোপ করার মধ্যে কি ছিল? এখানে ছিল কোশ্চিন নাম্বার, আর এইখানটায় ছিল মার্কস অবটেন্ড, মার্কস। অর্থাৎ তুমি 1 নাম্বার কোশ্চেনে কত পেয়েছো? 3 পেয়েছো। 2 নাম্বার কোশ্চেনে কত পেয়েছো? 6 পেয়েছো। 3 নাম্বার কোশ্চেনে কত পেয়েছো? 2 পেয়েছো। 8 নাম্বার কোশ্চেনে কত পেয়েছো? 6 পেয়েছো। এবার স্ক্রুটিনিতে তোমাদের খাতাটা কি দেখবে, তুমি এই যে কোশ্চিন গুলোর উত্তর করেছো সেই কোশ্চিনে স্যাররা যা নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা এই ঘরগুলোতে ঠিকমতো লিখে যোগ হয়েছে কিনা বা যোগে ভুল আছে কিনা সেটাই স্ক্রুটিনিতে দেখা হয়। আমি বোঝাতে পারলাম? আবারও বলছি যে এই যে 1 নাম্বার কোশ্চিনে তুমি পেয়েছো 3, 2 নাম্বার কোশ্চিন পেয়েছো 6, 3 নাম্বার কোশ্চিন পেয়েছো 2, 8 নাম্বার কোশ্চিন পেয়েছো 6, 9 নাম্বার কোশ্চিনে পেয়েছো 5, 10 নাম্বার কোশ্চিনে পেয়েছো 3। এইবার দেখা যাচ্ছে স্যাররা কি করেছে, 10 নাম্বার কোশ্চিনটা হয়তো ওঠায়নি। তোমার কি হয়েছে, এখানটায় লিখেছে কি 9 নাম্বার কোশ্চিনে পেয়েছো 5 করে তোমার এটা যোগ করেছে, 6 3 9 10 11, 11 আর 6
11 আর 6 17, 17 7 5 12, 22 নাম্বার, তোমার টোটাল মার্কস হয়েছে 22। স্যার তোমাকে দিয়ে দিয়েছে 22, কতর মধ্যে? আউট অফ 90, এটা হয়েছে তোমার মার্ক। এইবার তোমার মার্কটা তুমি বলছো না আমি 22 কোনো মতে পাবো না, আমার আরো বেশি পাওয়া উচিত। এইবার তুমি যদি স্কুটিনি করো, স্কুটিনি করলে তোমার খাতাটা এই প্রশ্নগুলো দেখবে, প্রশ্নগুলোতে যে মার্কস দিয়েছে সেই মার্কসগুলো এখানটার সাথে তোমার খাতায় দেওয়া মার্কসটা মেলাবে, মিলিয়ে দেখবে যে এখানে ঠিক লিখেছে কিনা। যদি দেখে যে হ্যাঁ সত্যিকারেরই 10 নাম্বার কোশ্চেনে তুমি 3 পেয়েছিলে, এই 3টা কিন্তু সেখানে লিখেনি, তাহলে কি করবে ওরা? তখন তোমার সেই মার্কটা 10 নাম্বার কোশ্চেনে 3 মার্ক মেরে তোমার মার্ক এখানে হয়ে গেল 25। অর্থাৎ তোমার এবার নতুন মার্কশিট যেটা আসবে সেইখানে 22 কেটে আসবে 25। তোমার নতুন মার্কশিট তখন তোমাকে জমা দিতে বলবে, জমা দিয়ে তখন তোমাকে মার্কশিট একটা দেওয়া হবে। এটা হচ্ছে স্কুটিনি। সাধারণত যারা পাস করে যায় তাদের জন্য এটা স্কুটিনিটা করা হয়, আর এটা হচ্ছে স্কুটিনি। এইবার স্কুটিনির পর আমি এসেছি পিপিআর। পিপিআর কথাটা কি? পিপিআর কথাটা হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। পোস্ট পাবলিকেশন রিভিউ, স্কুটিনি আর এই রিভিউটার মধ্যে কি আছে? আমরা অনেকেই বলি রিভিউ করব। রিভিউ করলে কি হচ্ছে? তোমার যে খাতাটা আছে, তোমার যে খাতাটা আছে অর্থাৎ তুমি যা পরীক্ষা দিয়েছিলে ওই খাতাটায় আর একটা টিচারকে দিয়ে দেখিয়ে নেবে। আর একটা টিচার দেখিয়ে এইবার সেই টিচার তার মতো করে মার্কস দেবে। অর্থাৎ তোমার খাতাটা পুনরায় দ্বিতীয়বার দেখা হলো, এক্ষেত্রে সে তার মতো করে মার্কস দিল, মার্কস দেওয়ার পর এইবার তোমার তার দেওয়া মার্কসগুলো যোগ হলো, যোগ হওয়ার পর তোমার নাম্বার বাড়তেও পারে কমতে পারে। যদি দেখা গেল পূর্বের মাস্টারমশাই মার্কস দিয়েছে 10, এবার তোমার মার্কস এই মাস্টারমশাই দিয়ে হলো 15, তাহলে তোমার নতুন মার্কস হলো 15। পূর্বের মাস্টারমশাই মার্কস দিয়েছিল 10, এই মাস্টারমশাই মার্কস দিয়ে হলো 8, তাহলে তোমার মার্কস হলো 8। এটাই ঘটবে। এবং এই যে স্কুটিনিতেও হতে পারে এই যোগে হয়তো তোমার হওয়ার কথা ছিল 25, সেটা স্যার করে দিয়েছে 27, সেক্ষেত্রেও 2 কমতে পারে, এটাও ঘটতে পারে। কমার চান্সটা থাকতেও পারে নাও পারে। তবে স্কুটিনি বলো আর রিভিউ বলো, যেটাই বলো না কেন, সবটার ক্ষেত্রেই আরো একটা নির্দিষ্ট নিয়ম আছে। এটা করব বললেই করা হলো না। অর্থাৎ আমি একটা সাদা কাগজে দরখাস্ত লিখে বোর্ডে করলাম আমি এটা স্কুটিনি করব, আমি কোথায় অনলাইনে দৌড়াবো, কিচ্ছু করতে হবে না। তোমাদের এটার জন্য বলছি, বোর্ড একটা নোটিফিকেশন জারি করে। অলরেডি গতকাল সন্ধ্যেবেলায় নোটিফিকেশনটা জারি হয়ে গেছে। সেই নোটিফিকেশনটার নাম্বার হচ্ছে DSC/060/25, ডেট 2/5/2025, বিকেলবেলা অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর বিকেলের দিকে এই নোটিফিকেশনটা জারি হয়ে গেছে। এবং এই নোটিফিকেশনে বলা হচ্ছে তোমাদের গতকাল অর্থাৎ 2/5/2025 বেলা 4টা থেকে আগামী 17/5/2025 বেলা 5টা পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এটা করতে পারবে। কিন্তু তোমরা সেই ওয়েবসাইটটা পাবে না। তাহলে কি করতে হবে? তোমাদেরকে নিজ নিজ স্কুলের হেড টিচারের কাছে যেতে হবে বা নিজ নিজ স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। হেড টিচারের কাছে গিয়ে বলবা তোমরা কোন সাবজেক্টে তোমরা স্কুটিনি করতে চাও বা কোন সাবজেক্টে তোমরা রিভিউ করতে চাও। যে সাবজেক্টে করবে সেই সাবজেক্টের জন্য তোমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। একই ছাত্র একই সাথে দুটো স্কুটিনি দুটো রিভিউ এটা করতে পারবে না, হয় স্কুটিনি না হয় রিভিউ। যাই হোক, যেটাই করবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটার একটা ফি নেওয়া হয়, নোটিফিকেশনে সেই ফিটাও বলা আছে। আমি তোমাদের কাছে কমিউনিটিতে সেই নোটিশটাও দিয়ে দেবো। নোটিশে বলে দেওয়া আছে যে তোমাদের পার সাবজেক্ট স্কুটিনির জন্য 80 টাকা করে দিতে হবে এবং পার সাবজেক্ট রিভিউয়ের জন্য 100 টাকা করে জমা দিতে হবে। এবং স্কুল তোমাদের কাছে অতিরিক্ত আরো সার্ভিস চার্জ হিসেবে বলা চলে এটা 2 টাকা নেবে। অর্থাৎ এই টোটাল তোমার খরচ। দেখা হলো তুমি 3টে সাবজেক্টে রিভিউ করছো, তাই 3টে সাবজেক্টের জন্য তোমাকে 300 টাকা দিতে হবে এবং 2 টাকা, 302 টাকা, এটা হিসাব বলছে। এবার স্কুলের ক্ষেত্রে হয়তো 2-4 টাকা এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু বোর্ডের নোটিশ অনুযায়ী সেটাই বলছে। নোটিশটা তোমরা কমিউনিটিতে পেয়ে যাবে। তবে একটা ভালো কথা তোমাদের বলে দিচ্ছি, আজ অব্দি দেখা গেছে 0.01%ও কিন্তু নাম্বার কমে না। স্কুটিনি করি, রিভিউ করি, যাই করি তাতে নাম্বার কমে না, নাম্বার সাধারণত বাড়ে। তাই তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে যে তোমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি কোনো বিশেষ সাবজেক্টে, তাহলে সেই সাবজেক্টটা তোমরা স্কুটিনি করবে না রিভিউ করবে, এটা তোমাদের দায়িত্ব। তবে আমার মত যদি বলো, সবচেয়ে বেটার হচ্ছে রিভিউ করা। কেননা রিভিউয়ে পুনরায় তোমার খাতাটা দেখা হয় এবং নাম্বারটা পুনরায় দেওয়া হয়। হয়তো যে মাস্টারমশাই যে শিক্ষকটা দেখেছিলেন সেই শিক্ষকের দেখার থেকে নতুন শিক্ষকের দেখাটা অনেক বেটার হতে পারে এবং তার মার্কসটা অনেকটা বাড়তি
আসে সাধারণত। বেশিরভাগের ক্ষেত্রেই মানে রিভিউ করলে দেখা গেছে মার্কস কিছু না কিছু বাড়েই, এটাই বেশিরভাগের ক্ষেত্রেই আসে। তাই তোমরা রিভিউ করলে করতে পারো, এবং রিভিউ করতে গেলে তোমাদের আবারও বলে দিচ্ছি 17/5/2025 তারিখে বেলা 5টার মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে। নিজের নিজের স্কুলে নিজের হেডমাস্টার কাছ থেকে গিয়ে এই কাজটা করতে হবে, এবং স্কুলের নিজস্ব যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইট স্কুল নিজের ইয়ে থেকে লগ ইন করেই এটা করবে। আদারওয়াইজ তোমরা অন্য কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু এটা করতে পারবে না, এবং সাইবার ক্যাফে থেকে এই বিষয়টা হবেও না। আজকে আমার এই বিষয়টা তোমাদের জানানোর বিষয় বিশেষ দরকার ছিল বলে আমার মনে হলো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তাই তোমরা রিভিউ করবে না স্কুটিনি করবে সম্পূর্ণ দায়িত্ব তোমাদের। তবে আমি বারবার বলবো, এইটা করলেও সমস্ত বিদ্যালয়ে কিন্তু ভর্তিও শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমরা রিভিউ করেছো, তাই রিভিউ হলে পারে আমার রেজাল্টটা আরেকটু ভালো হবে, তারপরে আমি আর্টস নিয়েছিলাম আমি সায়েন্স নেবো, এইরকম কোনো ডিসিশন না নিয়ে ডিসিশনটা এখনই নিয়ে নাও। তুমি কি নিয়ে পড়বে, কিভাবে পড়তে চাও সেটা তোমরা করো। আর সেই জন্যই বলছি তোমরা ভর্তিটাও কিন্তু নজর রাখো। সমস্ত স্কুলের কালকে মার্কশিট দেওয়ার মাত্রই কিন্তু বিশেষ জেলার সমস্ত স্কুলগুলোতে নোটিফিকেশন জারি হয়ে গেছে, একাদশ শ্রেণীতে ডাইরেক্ট ভর্তি, বা কোনো স্কুলের যে স্কুলে যে নিয়ম চালু আছে সেই নিয়ম ভাবে নিজের স্কুলের ছাত্র বাইরের স্কুলের ছাত্র এদেরকে ভর্তিটাও শুরু করে দিয়েছে। তাই ভর্তিটাও এই সময়ের মধ্যে তোমরা হয়ে যাও, এবং পড়াশোনাকে কিন্তু শুরু করে দাও। যে রিভিউ হচ্ছে বা স্কুটিনি হচ্ছে, নাম্বার বাড়লে তারপরে আমি সেইভাবে পড়বো, সেটার কোনো আর প্রয়োজন নাই। সেটা একটা আলাদা প্রক্রিয়া, সেটা পেতে তোমাদের 1-1.5 মাস টাইম লেগে যাবে। তাই সেটার দিকে না থাকে তোমরা পড়াটাকে কিন্তু শুরু করে দাও, কারণ এখন থেকে আর 6 মাসের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এইটা তোমরা এর আগে দাওনি, সেই জন্য বলছি এইবার কিন্তু প্রতি 6 মাস পর সেমিস্টার বলে একটা পদ্ধতি চালু হচ্ছে, যেটা এখন থেকে চালু হলো। যতদিন অবধি তুমি পড়াশোনা করবে সবকিছুতে এই সেমিস্টার তোমাদের পদ্ধতিটা চলবে। সে ইঞ্জিনিয়ারিং পড়লেও তোমার সেমিস্টার আসবে, সে ডাক্তারি পড়লেও তোমাদের সেমিস্টার আসবে, প্রতি 6 মাস পর পরীক্ষা দিতে হবে। এমনকি তুমি যদি বিএ বিএসসিতে পড়ো সেখানেও তোমাদের সেমিস্টার আসবে। সব জায়গাতেই কিন্তু সেমিস্টার পদ্ধতিটা চালু হয়ে গেছে, এবং 6 মাস পর তোমাদের রেজাল্ট হবে, এবং সমস্ত রেজাল্ট কিন্তু অ্যাসেম্বল করে তোমাদের নাম্বারটা হবে। তাই পড়াশোনার গুরুত্বটাকে এখন থেকে দাও। এখন আর তোমাদের সময় নষ্ট করার নয়। জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও, এই 2 বছর তোমাদের ক্ষেত্রে বলবো, আগামী দিনের এই 2 বছর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ বছর। তাই কোনো দিকে না থাকে স্কুটিনি বা রিভিউ যদি করতে চাও স্কুলের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে সেটা করে ফেলো, এবং এটার জন্য সময় নষ্ট করো না, করে ফেলো 17 তারিখের আগে। এটা জেনে থাকো 17 তারিখের আগে, বারবার বলছি 17 তারিখের আগে তোমরা স্কুলের সাথে যোগাযোগ করে সেটা করে ফেলো, এবং সাথে তোমরা তোমাদের পছন্দের স্কুল পছন্দের সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তিও হয়ে যাও। এটার জন্য তোমরা দেরি করবে না, এবং পড়াশোনা থেকে প্রচন্ড স্পিডে শুরু করে দাও। এক মুহূর্ত সময় তোমরা নষ্ট করবে না। আজ আর বেশি কিছু বলছি না, আজ এইটুকুনি। আশা করি তোমাদের পড়াশোনা ভালো হোক। ধন্যবাদ।